হ্যালো ডিয়ার এক্সাম কমরেডস, রাদার ডাব্লিউবিসিএস এক্সাম কমরেডস। আমরা আমাদের এই চ্যানেলে যারা মূলত ডাব্লিউবিসিএসকে অ্যাসপায়ার করছো, সিভিল সার্ভিসকে অ্যাসপায়ার করছো, রাজ্যে সবচেয়ে বড় চাকরিকে অ্যাসপায়ার করছো, তাদের জন্য কিন্তু প্রতিটি সাবজেক্ট ধরে 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 ডিটেলে আলোচনা করা হচ্ছে। এবং সেই ডিটেলে আলোচনা করার জন্য তোমরা জানো রুটিন দেওয়া আছে। আরই আজকে ইতিহাস, মূলত ভারতবর্ষের ইতিহাস যখন আমরা পড়ি সেখানে তিনটে পার্টে ভাগ করে দেওয়া হয়: অ্যানশিয়েন্ট হিস্ট্রি, প্রাচীন ভারতের ইতিহাস; মিডিভেল হিস্ট্রি, মধ্য ভারতের ইতিহাস, মধ্যযুগের ইতিহাস; এবং ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট বা মডার্ন হিস্ট্রি আমরা বলে থাকি। তো আজকের সেশনে আমরা প্রাচীন ভারতের ইতিহাস পড়ব, এবং সেই ইতিহাস পড়তে গেলে ইতিহাস তো আসলে ভূগোলের সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়, আবার ভূগোলের ওপর ডিপেন্ড করে সেখানকার মানুষ, তার ডেভেলপমেন্ট, তার অর্থনীতি, তার সেখানকার অর্থনীতির সঙ্গে মানে টাকা পয়সা গল্প মানে সেখানে রাজনীতি ঢুকবেই বাবা। তো তার সঙ্গে সঙ্গে সায়েন্সের কি ডেভেলপমেন্ট হচ্ছে, এই যে আজকের যে দৈনন্দিন চর্চা, তাকেই তো আমরা ইতিহাস বলি। সেই নিরিখে আমরা এই প্রথম থেকে ছোটবেলার থেকে যেমন পড়েছি সেই জায়গাগুলো কিন্তু এবার পড়া শুরু করব, এবং কোর কনসেপ্ট ধরে পড়ব। চিরাচরিত পড়াটাকে পারসেপশন নিয়ে পড়াশোনা করব, প্রস্তবিদ্যার জন্য পড়ব। সেটাই ইতিহাসের মধ্যে কীভাবে ভূগোল লুকিয়ে রয়েছে, কীভাবে রাজনীতি রয়েছে, কীভাবে আর্ট অ্যান্ড কালচার লুকিয়ে রয়েছে, কীভাবে ইকোনমি লুকিয়ে রয়েছে, এই জায়গাগুলোকে বুঝবো, বা কীভাবে সায়েন্স লুকিয়ে রয়েছে সেগুলোকেই বুঝবো। সুতরাং কনসেপ্ট ক্লিয়ার করে পড়াশোনা শুরু করি। চলো, প্রথমে আমরা প্রস্তর যুগের ইতিহাস যখন পড়া শুরু করব তার আগ দিয়ে যেটা বুঝতে হবে, ইতিহাস চর্চা করছি কেন। আমরা সাম্প্রতিককালে যে এআই ভার্সান দেখতে পাচ্ছি, আজকে রোবট অনেক দিন আগেই আবিষ্কার হয়ে যাচ্ছে, বিজ্ঞান এতটাই উন্নত হচ্ছে যে চাঁদের মাটিতে জল পাওয়া যাচ্ছে কিনা, সেখানে বসবাস করা যাচ্ছে কিনা সেগুলো টের পেয়ে যাচ্ছি। আর কয়েক বছর পরে গিয়ে হয়তো আমরা মঙ্গল গ্রহে কিংবা চাঁদে গিয়ে থাকবো বাড়ি বানিয়ে, সেখানে চাকরি পরীক্ষা হয়তো হয়ে যাবে। কিন্তু এই যে বিজ্ঞান এত উন্নত হলো, অত এআই কে এখন আমরা কন্ট্রোল করছি, হিউম্যান ইন্টারপ্রিটেশন লাগছে। কয়েক বছর পরে গিয়ে হয়তো এআই আমাদেরকে ইন্টারপ্রেট করবে, ওরা যা বলবে তাই করতে হবে। এটা তো আর একদিনে আসেনি। প্রাচীনকাল বা আদিমকাল থেকে মানুষের এই যে সভ্যতার বিকাশ ধীরে 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 উত্তীর্ণ হয়েছে। তো এই যে মানুষের যে নানা রকম ক্ষেত্রে, ইতিহাসের দিকে হোক, ভূগোলের দিকে হোক, রাজনৈতিক ক্ষেত্রে হোক, ইকোনমিক দিকে হোক, বিজ্ঞানের ক্ষেত্রে হোক, যে যুগান্তকারী যে সাফল্যগুলো মানুষ পাচ্ছে, এই পৃথিবীর ইতিহাসে সব থেকে বুদ্ধিমান জানোয়ার যে মানুষ জাতি, তার যে উত্থান, তাকে নিয়ে কীভাবে এর উত্থান আসলো, তাকে নিয়ে অনুসন্ধান করা, সমাজের কীভাবে বিকাশ আসছে, সেগুলোকে মাথার মধ্যে রেখে আরও কী করে নিজেকে পিছনে ফিরে দেখে নিজের ভুলগুলো, নিজের ঠিকগুলোকে দেখে যে কী করে আরও এগিয়ে যেতে হবে, তার যে চর্চা, তাকেই তো আমরা ইতিহাস বলছি। সেই কারণে আমরা কিন্তু প্রস্তর যুগে ফিরে যাই। কোত্থেকে আমরা আসলাম, কীভাবে আসলাম। এবার যখন প্রস্তর যুগ বলছি বা পাথরের যুগ বলছি, এখানে কিন্তু বুঝতে হবে পাথরটাই বা আসলো কোত্থেকে। অর্থাৎ ভূগোলের গল্প থাকছে, অর্থাৎ কোর কনসেপ্টে চলে আসে কি স্যার, আজ থেকে যখন আমরা ইতিহাস চর্চা শুরু করব, একদম মডার্ন ইতিহাস যখন আমাদের সিলেবাসে যেটা রয়েছে, অর্থাৎ যে ইতিহাস মূলত আমরা পড়ে থাকি, ইতিহাস দুম করে আসেনি, তাহলে তারও আগে দুটো ধাপ রয়েছে। একটা হচ্ছে প্রাক বা প্রি হিস্ট্রি, একদম শুরুর দিককার গল্প। তারপরে আস্তে আস্তে ইভলিউশন আসছে, ডেভেলপমেন্ট হচ্ছে, তাকে আমরা আদি ইতিহাস বা প্রোটো হিস্ট্রি। সেখান থেকে কিন্তু আস্তে আস্তে বিকাশ হতে 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 ইতিহাস চর্চা বাড়ছে। অর্থাৎ যে ইতিহাসকে আমরা পড়ছি, তাই সেই ইতিহাসকে আমরা, অর্থাৎ আর্লি হিস্ট্রিকে বা অ্যানশিয়েন্ট হিস্ট্রিকে আমরা, প্রারম্ভিক ইতিহাসকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি: প্রি, প্রোটো অ্যান্ড হিস্ট্রি। ঠিক আছে? তো এই জিনিসগুলোতে আমরা শুরু থেকে শুরু করবো বলছি, তাই আমরা ভূগোলের কনসেপ্টে আস্তে আস্তে যাব, এবং সেখান থেকে আমরা চলে আসব ইতিহাসের পয়েন্ট অফ ভিউতে। মন দিয়ে বোঝার চেষ্টা করো, কারণ মুখস্থ করে অনেকে ভাবো ইতিহাস মানে মুখস্থ বিদ্যা। ঠিক আছে? যারা সায়েন্সের লোকজন তারা ভয় পেয়ে যাও, ভাই ইতিহাস ইতিহাস পড়তে হবে, ভাঁটের জিনিস। আবার যারা ইতিহাস পড়ো, স্যার নোট দিন নোট দিন, তোমাদের এই নোটগুলো বাংলা ইংরাজি দুটো মাধ্যমে আছে, এবং ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপে দেওয়া থাকবে, চিন্তা নেই। কিন্তু কিভাবে পড়বো, দেখো, নোট দিয়ে দেওয়া মানে পড়ানো নয়। একজন অ্যাসপিরেন্ট যে অফিসার হচ্ছে, সে
স্টুডেন্ট ধর্ম পালন করে ইতিহাস, ভূগোল, কনস্টিটিউশন, সায়েন্স, ইকোনমি, কারেন্ট অ্যাফেয়ার্স, অঙ্ক, ইংরাজি, রিজনিং তোমরা সব পড়ে একজন অফিসার হবে, কিন্তু প্রতিটি বিষয়ে কি তুমি মাস্টার্স হচ্ছ না, প্রতিটি বিষয়ের তোমাকে সম্যক জ্ঞান আমার কাজে লাগবে কি এইটা বুঝতে হবে। তো যদি এই বোঝাবুঝির চেষ্টাতে যায়, শুরুতে চলে যায় একদম, পৃথিবী তৈরি হচ্ছে কবে? পৃথিবী তৈরি হচ্ছে আজ থেকে প্রায় 46,000 মিলিয়ন বছর আগে, যখন পৃথিবী 4600 4,600 বছর আগে, 4,600 মিলিয়ন আগে পৃথিবী তৈরি হচ্ছে, পৃথিবী গঠন চলছে সেই সময়। এবার এইগুলোকে ভূগোলে তোমরা যখন ডিটেলে পড়ানো হবে, আবার জিওগ্রাফির রেফারেন্সে তখন আবার পড়িয়ে দেবো। এইগুলোকে বিভিন্ন রকম সময়তে ভাগ করি, যেমন কোনো কোনো সময় আমরা বলি পিরিয়ড, কোনো সময় বলি আমরা এরা, কখনো বলি আমরা ইয়ন। এই জিনিসগুলোকে বিভিন্ন রকম টাইম ফ্রেমে ভাগ করি। জিনিসটা কি একটু সহজে বুঝিয়ে দিই। সহজে বোঝাতে গেলে স্যার কি বুঝবো, যেমন ধরো টাইমের স্ট্যান্ডার্ড টাইম ধরে নাও, ধরো 1 সেকেন্ড। এরকম সেকেন্ড যদি 60 বার আসে তাকে আমরা তখন কি বলি? 1 মিনিট বলি। আবার এরকম মিনিট যদি 60 বার আসে তখন তাকে কি বলি? 1 ঘন্টা বলি। আবার এরকম ঘন্টা যদি 24টা হয় তখন তাকে কি বলি আমরা? 1 দিন বলি, তাই না? এবার এরকম একটা দিন যদি 30টা আসে তখন তাকে কি বলবো? মান্থ বলবো। কিন্তু স্যার এটা ডাইরেক্ট কি পাচ্ছি না, এরকম দিন আসলে 7টা যদি গুণ করা যায় তখন তাকে কি বলি আমরা? সপ্তাহ বলি। আর এরকম সপ্তাহ যদি 4টে গুণ করা যায় বা 5টা গুণ করা যায় তখন তাকে আমরা কি বলি? মান্থ বলি। অর্থাৎ দেখো, ছোট্ট একটা সময়ের এর থেকে বড় মিনিট, এর থেকে বড় আওয়ার, এর থেকে বড় ডে, এর থেকে বড় উইক, এর থেকে বড় মান্থ। আবার এরকম 12খানা মাস জুড়ে গেলে তখন আমরা তাকে বলছি একটা বছর, ইয়ার, তাই না? তাহলে এটা তো আর দুম করে পৃথিবী তৈরি হয়নি। পৃথিবী তৈরি হচ্ছে এরকম অনেক বছর আগের গল্প। 4,600 মিলিয়ন আগে পৃথিবী গঠন কার্য হচ্ছে। তার মানে এরকম যদি ধরা যায় অনেকগুলো ইয়ার মিলিয়ে তৈরি হয় পিরিয়ড, অনেকগুলো পিরিয়ড মিলে তৈরি হয় একটা এরা, অনেকগুলো এরা মিলে তৈরি হয় একটা ইয়ন। এরকম করে আরও যদি সময়কালকে হিসাব করা যায় বড় বড় আকারে ভূগোলের ভাষায়, যাকে জিওগ্রাফিক্যাল টাইম ফ্রেম বলে। ভূগোলের লোকজন যারা পৃথিবীর বয়স বা পৃথিবীর যে বিবর্তন তাকে যখন তারা চর্চা করে, এই নিরিখে যদি হিসাব নিকাশ করা যায়, তারা মোটামুটি একটা টাইমকাল করে টাইম ধরে নিয়ে, টাইম লাইন ধরে নিয়ে তারা এই হিসাব নিকাশটা দিচ্ছে। ভূগোলের লোকজন কি বলছে? বলছে মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি 4,600 বছর মানে 600 মিলিয়ন বছর আগে, মিলিয়ন বছর কিন্তু শুধু বছর নয়, 4,600 মিলিয়ন বছর আগে পৃথিবী তৈরি হচ্ছে। এবার তৈরি যখন হচ্ছে তোমরা মোটামুটি এটুকু জানো যে তোমরা কেমিস্ট্রিতে বা ছোটবেলার ওই যে ফিজিক্সের গল্পগুলোতে পড়েছিলে শুরুতেই, যখন ফিজিক্যাল সায়েন্স বলা হয় 9-10-এ, মনে করে দেখো। আমি তাদের জন্যই বলছি এরকমভাবে, এর মধ্যে অনেক থিওরি রয়েছে, আমি সহজ করে বোঝানোর চেষ্টা করছি। তোমরা পড়েছিলে না পৃথিবী তৈরির আগে এই যে বিশাল বড় মহাবিশ্ব, যেখানে ডার্ক ম্যাটার রয়েছে, ডার্ক থিওরি আছে, এই মহাবিশ্বের মধ্যে প্রচণ্ড ধূলিকণাগুলো এক জায়গায় প্রথমে জড়ো হয়, তারপরে একটা বিশাল বড় শক্তির জন্য একটা মহাবিস্ফোরণ হয়। এই মহাবিস্ফোরণটার মধ্যে অনেকগুলো ফোর্স কাজ করছে, যেমন নিউক্লিওস্ট্যাটিক ফোর্স এনার্জি, নিউক্লিও ম্যাগনেটিক এনার্জি, কিংবা গ্র্যাভিটেশনাল ফোর্স, কিংবা নিউক্লিয়ার ফিশন, কিংবা নিউক্লিয়ার ফিউশন। এরকম অনেক রকম ফোর্স কাজ করে গিয়ে একটা বিশাল বড় বিস্ফোরণ হয়, মহাবিস্ফোরণ। আমরা স্যার কি বলি? বিগ ব্যাং থিওরি বলি, তাই না? এবং এই যে বিস্ফোরণটা হলো, এখান থেকে যে একদম আগুনের গোলাগুলো বেরোলো, সেরকম মনে করে নেওয়া হয় যে এইরকমই একটি গোলার নাম হচ্ছে সূর্য, এবং তাকে ঘিরে আরও ছোট ছোট কতগুলো টুকরো মহাকর্ষ বলের জন্য ঘিরে ঘুরপাক খাওয়া শুরু করলো। এবং তার মধ্যে ধীরে ধীরে যে উত্তপ্ত গোলার পিণ্ডরা ছিল, সেই গোলার পিণ্ডের মধ্যে আস্তে আস্তে তোমরা জানো নানা রকম অণুর বা মলিকুলস আস্তে আস্তে চেঞ্জ হয়েছে, যেমন হিলিয়াম, তারপরে হাইড্রোজেন, তারপরে ধীরে 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 কার্বন, ধীরে 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 অক্সিজেন। যেই আস্তে আস্তে হাইড্রোজেন আর অক্সিজেন পাওয়া যাচ্ছে,
তখন তারা আস্তে আস্তে সিঙ্গেল থেকে তোমাদের মতো করে মিঙ্গেল হওয়ার চেষ্টা করছে, অত জল আসছে, আর যেই জল তৈরি হচ্ছে মিঙ্গেল হয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে সংসার তৈরি, মিঙ্গেল সংসার তৈরি হবে, জীবের উত্থান হচ্ছে, এটা আজকের পৃথিবী তৈরি। এই যে গল্পটা, পৃথিবীর গল্প, পৃথিবীর তৈরির যে গল্প, সেটা আজকের গল্প নয়, প্রায় 4,600 মিলিয়ন বছর আগেকার গল্প, যখন এটা কাণ্ড কারখানা হচ্ছে ধীরে ধীরে। তাহলে তখন গরম ছিল, আস্তে আস্তে তাপমাত্রা কমবে, ঠান্ডা হবে, জল আসবে, বরফ হবে, এরকম কাণ্ড কারখানা চলছে। তো যখন পৃথিবী প্রথম দিককার এরকম উত্তপ্ত অবস্থায় রয়েছে, লাভা ম্যাগমা ধীরে ধীরে ঠান্ডা হচ্ছে, অর্থাৎ রক সিস্টেম আসছে, সেই সময় প্রাচীন যে পাথরের যে যুগটা, তাকে ভূগোল ভাষায় কি বলা হয়? আর্কিয়ান যুগ বলা হয়। আর্কিয়ান বলা হয়, ঠিক আছে। তারপরে আস্তে 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 সেখানে যেখানে সমুদ্র তৈরি যখন হচ্ছে, যাকে আমরা বলি প্যানজিয়া কাল, তারপরে যখন আস্তে 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 সাগর আসছে, টেথিস মহাসাগর আসছে, এই সময় আস্তে আস্তে এই জলের মধ্যে জীবের জন্ম হওয়া শুরু, ঠিক আছে। একে বলা হয় প্রোটেরোজোইক এরা, ঠিক আছে। তো প্রোটেরোজোইক, আর্কিয়ান, আর যখন পৃথিবী তৈরি হচ্ছিল এই সময়কে বলা হয় হেডেন টাইম। ভূগোলের লোকজন বলছে এই হেডেন, আর্কিয়ান এবং প্রোটেরোজোইক, এই তিনটে মিলিয়ে যে বড় টাইম পিরিয়ড তৈরি হয়েছে তাকে বলা হয় প্রি ক্যাম্ব্রিয়ান টাইম পিরিয়ড। মানে পৃথিবী তৈরি হচ্ছে প্রায় 4,600 মিলিয়ন বছর আগে, পৃথিবীতে ধীরে 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 রক সিস্টেম আসছে প্রায় 4,000 মিলিয়ন বছর আগে, রক সিস্টেম ঠিকঠাক করে স্টেবিলাইজ হচ্ছে 2,500 মিলিয়ন বছর আগে। মানে এই শেষে শুধু রক সিস্টেম ডেভেলপ হয়েছে, যে সময়টাকে আমরা বলছি আর্কিয়ান যুগ। তারপরে যখন জীবের উৎপত্তি আসছে, অ্যামেবিয়া, প্রোটোজোয়া, এই ধরনের আদ্য প্রাণী যেটা তোমরা বায়োলজিতে পড়ো, সেই রকম জিনিসগুলো যখন আস্তে আস্তে আসছে, তখন 2,500 মিলিয়ন বছর আগের থেকে ধীরে ধীরে আস্তে আস্তে 542 মিলিয়ন ইয়ার্স আগে, এর মধ্যেই টাইম ফ্রেমে ধীরে ধীরে জীবের উৎপত্তি হচ্ছে। জীবের উৎপত্তি একবারই হয়নি যে ওয়ান নাইট স্ট্যান্ডার্ড গল্প হয়ে গেল, ওরমভাবে আসেনি, ধীরে 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 গল্প পাঠাচ্ছে। এরপর প্যালিওজোইক এরা, তারপরে মেসোজোইক এরা, তারপর সেনোজোইক এরা। এই সময় যখন জীবের উত্থান হচ্ছে, তখন আস্তে আস্তে এবং গল্পটা কি দাঁড়াবে? দেখো মামি বাড়ছি আমি, ধীরে 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 গল্প আস্তে আস্তে মানুষের বিবর্তন, অর্থাৎ ভূগোলও পাল্টাচ্ছে, ধীরে ধীরে ইতিহাসও পাল্টাচ্ছে। এই সময় ইতিহাস ভূগোল কি করে পাল্টাচ্ছে স্যার? যদি একটু গল্পগুলো প্যারালালি দেখা যায়, এই ধরে নাও যখন জীবের উত্থান, এই যে গল্প যখন বলছি আমরা প্রোটোজোইক এরা, এই সময়টা যদি দেখে নেওয়া যায়, তাহলে এই 542 মিলিয়ন বছর আগের যে যদি গল্পটাকে ধরে নেওয়া যায়, এই সময়কাল থেকে দেখো যদি আস্তে আস্তে জিরোর দিকে চলে আসি, মানে যখন আর কি খ্রিস্ট জন্ম হচ্ছে সময়কালটা যেটা ব্রিটিশ টাইম অনুযায়ী, তাহলে সেই হিসাব অনুযায়ী এই 542 মিলিয়ন ইয়ার্স এগোর থেকে মোটামুটি স্তরে এই 251 মিলিয়ন ইয়ার্স এগো, মানে এই যাকে বলা হয় প্যালোজোইক পিরিয়ড, এই সময়টা, এই সময়ে বেশ কিছু গল্প পাল্টাচ্ছে। এর প্রথম যে স্তরটা, প্রথম স্তর যখন জীবের উৎপত্তি ধীরে ধীরে হয়ে যাচ্ছে, তার কিছু সময় পরপর কি হচ্ছে, একে বলা হয় ক্যাম্ব্রিয়ান যুগ। তার মানে ক্যাম্ব্রিয়ান যুগের আগের পিরিয়ডটাই কি ছিল স্যার? প্রি ক্যাম্ব্রিয়ান যুগ, যখন রক সিস্টেম এসেছিল। ভূগোলে আমরা পড়ি না কোন সময়ের মাটি, কোন সময়ের রক সিস্টেম, ধারোয়ার যুগ, ক্যাম্ব্রিয়ান যুগ, আর্কিয়ান যুগ, এসব পড়ে থাকি না? সেইগুলো দেখো যদি আমরা চলে আসি প্রাণীতত্ত্বের দিক থেকে, তাহলে কি চলে আসবো? এই ক্যাম্ব্রিয়ান যুগেই প্রথম কিন্তু তৈরি হচ্ছে মাছের মতো প্রাণীগুলো আসছে, ফার্স্ট ফিশ এই সময় তৈরি হচ্ছে, ফার্স্ট কর্ডিয়ার্স মানে অ্যানিমেল উইথ ব্যাকবোন, মানে কুমির টাইপের প্রাণী আসছে এই সময়, মানে শির দ্বারাও আছে, স্পাইন্স রয়েছে। আস্তে আস্তে যদি আরেকটু এগিয়ে যায়, মানে 488 মিলিয়ন ইয়ার্স যদি পরে যায়, এই সময়টা দেখতে পাবো অর্ধভিসিয়ান সময়, যে সময় মূলত মানে মেজর যে ডাইভার্সিফিকেশন অফ অ্যানিমেল, বিভিন্ন ধরনের প্রাণী, তোমরা পড়ো না ক্লাসিফিকেশন অফ অ্যানিমেল কিংডম, যেটা পড়ে থাকো তোমরা, কম্বো শ্রেণী, মেরুদণ্ডী প্রাণী, অমেরুদণ্ডী প্রাণী, পতঙ্গভুক প্রাণী, এরকম অনেক রকম পতঙ্গ শ্রেণী, এরকম অনেক প্রাণী পড়ো। অর্থাৎ নানা রকম যে প্রাণীর উত্থান, প্রাণের যে নানা রকম যে ভাগগুলো এ সময় আসছে। আস্তে আস্তে আরও যদি একটু এগিয়ে যায়, সিলুরিয়ান পিরিয়ড পাবো 444 মিলিয়ন বছর আগে। এই সময় ফার্স্ট ভাস্কিউলার প্ল্যান্টস আসছে, অর্থাৎ উদ্ভিদের জন্ম হচ্ছে, উদ্ভিদ আসছে ধীরে ধীরে।
আরেকটু যদি এগিয়ে যাই, ডেভোনিয়ান পিরিয়ড, সে সময় ফার্স্ট অ্যাম্ফিবিয়ান্স ডাইভার্সিটি, ফিশ ডাইভার্সিটি আসছে, মানে নানা রকমের মাছ আসছে, শুধু এক রকমের মাছ নয়, ধীরে ধীরে মাছেরও ট্রাইব পাল্টাচ্ছে, শেপ পাল্টাচ্ছে, তারা নিজেদের মধ্যে জিম পাল্টে নিচ্ছে, ঠিক আছে। এবং অ্যাম্ফিবিয়ান্স মানে উভচর প্রাণীদের উৎপত্তি হচ্ছে এই সময়কে। আর পরবর্তীকালে যদি আরেকটু যাই, কার্বনিফিকেশন, এইটা ভাইটাল যুগ। এই সময় কিন্তু ধীরে ধীরে ফার্স্ট রেপটাইলস মানে সরীসৃপ প্রাণীগুলো এই সময় মূলত আসছে, মানে জল থেকে তারা আস্তে আস্তে ডাঙাতেও আসে যাচ্ছে সরীসৃপ প্রাণী। ফার্স্ট রেপটাইলস দেখা যাচ্ছে, ট্রিজ, সিডস ফাউন্ডস অর্থাৎ এক ধরনের বীজওয়ালা ফানগাস দেখা যাচ্ছে, এবং ট্রি দেখা যাচ্ছে। তার আগে কিন্তু প্লান্ট ছিল, প্লান্ট বলতে উদ্ভিজ জিনিসপত্র পাওয়া যাচ্ছে, কিন্তু তার আগে পরবর্তীকালে গাছেরাও বড় হচ্ছে, ট্রিতে বৃক্ষে রূপান্তর হচ্ছে আস্তে আস্তে এই সময়। তার মানে দেখো, গরম ঠান্ডা, প্রথমে তো যখন পৃথিবী তৈরি তখন তো গরম ছিল, ধীরে 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 ঠান্ডা হচ্ছে, জল আসছে, হাইড্রোজেন কার্বন ওই যে অক্সিজেন সিঙ্গেল থেকে মিঙ্গেল হচ্ছে, তারপরে তো সংসার তৈরি হচ্ছে, ওই যে মিঙ্গেল হলে সংসার তৈরি হয়, ওই একই রকম গল্প, ঠিক আছে। অ্যাডাম শুধুমাত্র আর ইভের গল্প তা নয়, অ্যাডাম ইভ অনেককাল পরে আসছে বাবা, ঠিক আছে। তারপরে গিয়ে যদি তুমি এই 299 মিলিয়ন ইয়ার্স থেকে 251 মিলিয়ন ইয়ার্সের গল্পে আসো, যাকে পার্টিকুলার পার্মিয়ান বলা হয়, সে সময় মেজর এক্সটিনশন রেপটাইলস ডাইভার্সিটিস মানে সরীসৃপ প্রাণীগুলোরও ভাগ ভাগ আসছে, মানে কচ্ছপ আসছে, সাপ আসছে, বা টিকটিকি গিরগিটি এগুলো আসছে। এর পরের থেকে ট্রায়াসিক পিরিয়ড, ধীরে ধীরে ফার্স্ট ম্যামেলস স্তন্যপ্রায়ী প্রাণী এবং ডাইনোসরের উৎপত্তি হচ্ছে। ইঁদুরও আসছে, যেমন ডাইনোসরও আসছে। ডাইনোসর আস্তে আস্তে ডেভেলপ করছে, পাখি তৈরি, পাখি আসছে, ফার্স্ট বার্ড আছে, জুরাসিক পিরিয়ড, তোমরা জুরাসিক পার্ক বলে একটা সিনেমা দেখেছো, ঠিক আছে। এই যে ট্রায়াসিক, তারপরে জুরাসিক এবং ক্রেটেসিয়াস পিরিয়ড তুমি দেখো, ক্রেটেসিয়াস পিরিয়ডে আস্তে আস্তে এক্সটিনশন অফ ডাইনোসর, ডাইনোসর আস্তে আস্তে লুপ্ত হয়ে যাবে, ফার্স্ট প্রিমেটস আসবে, ফার্স্ট ফ্লাওয়ারিং প্লান্টস আসবে, ফুল ফুটবে, অর্থাৎ ধীরে ধীরে পৃথিবী যেন সুন্দর হয়ে যাচ্ছে। এই সময়টাতে বলা হচ্ছে মেসোজোইক পিরিয়ড। ঠিক আরও পরে সিনোজোইক পিরিয়ড আসবে, তাকে টার্সারি পিরিয়ড বলি, এখানে ম্যামালস অর্থাৎ পার্টিকুলার স্তন্যপায়ী প্রাণীরা ডেভেলপড হবে, মানুষ আসবে, মানুষের মতো আদ্য প্রাচীন মানুষ আসবে, ঘোড়া আসবে, কিংবা এই ধরনের তিমি মাছ, ডলফিন, একদম ঠিকঠাক লেভেলের পাখি এরা আসবে। অর্থাৎ সভ্যতা বা প্রকৃতির বিবর্তন হচ্ছে। আমরা তো মানুষের বিবর্তন অনেক পরে পড়ব, সভ্যতার বিবর্তন অনেক পরে পড়ব। পৃথিবীর যে বিবর্তন হলো, পৃথিবীর রং রূপ পাল্টে গেল, সেইটা কিন্তু সময়কাল জুড়ে চলে। তাহলে এইরকম সময়কালে যখন আজকে পৃথিবী উৎপন্ন হলো, সেই পৃথিবী উৎপন্ন হওয়ার পর এইগুলোই তোমাদের নোটে দিয়ে দিয়েছি যে কোন সময়কালকে কি টাইম পিরিয়ড বলছি এবং সেখানে কি তৈরি হয়েছে সেগুলো বলে দিয়েছি। সেই পৃথিবী বিবর্তনের পরে যখন প্রাচীন মানুষ আসছে, সেই প্রাচীন মানুষের গল্প থেকে আজকের যে ইতিহাস চর্চা, তাকেই তোমরা ভাগ করছি তিনটে ভাগে, প্রি হিস্ট্রি, প্রোটো হিস্ট্রি আর এবং বর্তমানের ইতিহাস। বোঝা গেল? তো আমরা এখানে প্রাক ইতিহাসের গল্প পড়ব এবং তার সোর্সেসগুলো, প্রতিটা ইতিহাসের ট্রানজিশনগুলো তো কোত্থেকে পাচ্ছি, কোত্থেকে জানছি, অর্থাৎ ইতিহাসের উপাদান কি জিনিস, সেইগুলোকে নিয়েও চর্চা করব। ঠিক মন দিয়ে জিনিসটা দেখো, কোত্থেকে কি গল্পগুলো আসছে। প্রি হিস্ট্রি বলতে আসলে আমরা কি বুঝি, বা প্রাক ইতিহাস বলতে আমরা কি বুঝি। আমি আবার বলছি, নোটপত্র কিন্তু বাংলা এবং ইংরেজিতে দুটো ভার্সানেই দেওয়া থাকছে। ডেসক্রিপশন বক্সে যে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক তোমাকে দেওয়া আছে, সেখানে কিন্তু সমস্ত কিছু দেওয়া আছে, দিয়ে দেওয়া হবে নোটপত্র, ঠিক আছে। যদি তুমি নতুন হও, শীঘ্রই জয়েন করে যাও, নোটপত্র পেয়ে যাবে এবং ওখানে কিন্তু পড়াশোনাও আমরা পরীক্ষা নেব, তো রেডি থাকো, চর্চা করো। প্রি হিস্ট্রি refers to the period before the invention of writing. এই যে আমরা ভাগ করছি প্রাক ইতিহাস, আদি ইতিহাস এবং নর্মাল ইতিহাস, এই ইতিহাসগুলোকে ভাগ করতে পারি কি, যখন মোটামুটি লেখা পড়ালেখা বলি, এই যে লেখার কালচার যখন আসেনি, রাইটিং যখন ইনভেনশন হয়নি, আবিষ্কার হয়নি, তার আগের যে গল্প, মানে তাহলে নিশ্চয়ই সেখানে কেউ লিখে যাবে আর সেই লেখা পরে বুঝে যাবো সেখানকার গল্প কি, এটা নয়। মানে তার সেই আগে থেকে কোনো কিছু জিনিস প্রাপ্ত হবে, সেখানকে আমরা পর্যবেক্ষণ করবো, পরীক্ষা নিরীক্ষা করবো, তারপরে সেখান থেকে আমরা আন্দাজ করতে পারবো। মানে প্রাক ইতিহাস কিন্তু ধাঁধার গল্প, প্রপার সিদ্ধান্ত নেওয়া অনেকটা মুশকিল হয়ে যায়।
কারণ উপাদানের ওপর নির্ভর করে বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা করে জানতে হয়। ঠিক মানে লেখা ইনভেনশন আসেনি, রাইটিং ইনভেনশন হয়নি, তার আগের যে গল্প তাকে আমরা প্রিহিস্ট্রি। ইট ইজ টিপিক্যালি রিপ্রেজেন্টেড বাই দ্য 3 স্টোন এজ। তাহলে এই প্রিহিস্ট্রি বলতে মূলত কোনটাকে বোঝানো হয়? 3টে প্রস্তর যুগকে বোঝানো হয়। 1 প্যালিওলিথিক এজ, 2 মেসোলিথিক এজ এবং 3 নিওলিথিক এজ, অর্থাৎ প্রাচীন প্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ এবং নবপ্রস্তর যুগ। তাহলে ফাটাকসে নোটটাকে আপডেট করে নাও। প্রিহিস্ট্রি বলতে আমরা কি বুঝি? 3টে পার্টে আবার ভাগ করতে পারি। 1 প্রাচীন প্রস্তর যুগ বা প্যালিওলিথিক এজ, 2 মধ্যপ্রস্তর যুগ এবং 3 নব্য প্রস্তর যুগ। তাহলে যখন লেখার আবিষ্কার হয়নি, যখন লেখা ছিল না, রিটেন স্কিল ছিল না, মানুষ লিখতে জানতো না, তখনকার দিনের যে গল্প, এই গল্পটাকে আমরা বলি প্রি হিস্ট্রি বা প্রাক ইতিহাসের গল্প। তাহলে স্টোন এজ প্রস্তর যুগের ইতিহাসের যে গল্প আমরা পড়ছি, এই গল্প মূলত আমরা লেখার ওপর ডিপেন্ড করে পড়ছি না, আমরা পড়ছি সেখানকার বিভিন্ন রকম এলিমেন্টস, উপাদানগুলোর থেকে যা যা জানছি, যা যা পেয়েছি মাটি খুঁড়ে, বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা করার পর ঐতিহাসিক লোকজন বা আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্টের লোকজন, প্রত্নতত্ত্ববিদরা, নৃতত্ত্ববিদরা বা ঐতিহাসিকরা পরীক্ষা নিরীক্ষা করার মারফত যে তথ্য দিচ্ছেন তার উপর ভিত্তি করে আমরা সেই সময়কার গল্প বা ইতিহাস সম্বন্ধে ধারণা করতে পারছি। ঠিক, তাহলে স্যার কি ধারণা করতে পারছি এই প্রি হিস্ট্রি সম্বন্ধে, এটা জানবো। তার আগে আমরা জেনে নিই যে স্যার প্রোটো হিস্ট্রিটাই বা কি। প্রোটো হিস্ট্রিটা হচ্ছে এই প্রি হিস্ট্রি থেকে আর বর্তমানের যে ইতিহাস, তার যে ট্রানজিশন পিরিয়ড। মানুষ লিখতে জানতো না, লেখা মানে কি? যার ব্রেন নিজের অঙ্গকে কন্ট্রোল করতে পারে। দেখবে যে যারা তাড়াহুড়ো করে তারা হয় বেশি ভাবে, লেখে কম, অথবা সে লিখে যাচ্ছে ভাবনার সাথে তার কোনো তালমিল নেই। তার মানে মানুষের নিজের মস্তিষ্কের ওপর যখন ব্যালেন্স নেই, যখন তার মানে হিউম্যান ব্রেন ডেভেলপড হয়নি, ডেভেলপড হচ্ছে না তা বলছি না, বাট অতটাও ডেভেলপড হয়নি, সেখান থেকে মানুষ যুদ্ধ করছে, মানুষ সমাজ গঠন করছে, ইকোনমি জেনারেট করছে। এইটা তো একবারে আসেনি, তাহলে নিশ্চয়ই কোনো একটা ট্রানজিশনাল ফেজ ছিল, একটা ক্রান্তিকালীন যুগ আসছে। এই মধ্যবর্তী যে ফেজটা তাকেই আমরা বলছি আদি ইতিহাস বা প্রোটো হিস্ট্রি। অর্থাৎ এই সময়টাতে কিন্তু বৈদিক যুগের ইতিহাস আমরা দেখতে পাবো। প্রোটো হিস্ট্রি তোমরা দেখবে প্রোটো শিপ পেয়ে থাকি আমরা বৈদিক যুগের একটু আগাগ দিয়ে, ঠিক আছে? প্রোটো হিস্ট্রিটা কি? ইট ইজ দ্য ট্রানজিশনাল ফেজ বিটুইন প্রি হিস্ট্রি অ্যান্ড হিস্ট্রি। ডিউরিং দিস টাইম রাইটিং এক্সিস্টেড। এই সময় মানুষ লিখতে পারছে, মানে তারা ভাবছে, প্রথমে তো ভাবতে হবে, তারপরে তো লিখতে হবে। তারা ভাবতেও পাচ্ছে এবং সেটাকে লেখাতে কনভার্ট করতেও পারছে। বাট দিস স্ক্রিপ্ট হ্যাভ নট ইয়েট বিন ফুললি ডেসিফার্ড। এই ধরনের লেখা কিন্তু পুরোপুরি কিন্তু উদ্ধার করা যাচ্ছে না, কারণ তারা পুরোপুরি বৈদিক যুগ অনেকটা পরের গল্প, তারও আগ দিয়ে যদি বলা যায় যে বেশ কিছু লিপি টিপি আসছে, কি লিখেছে সেটা বোঝা যাচ্ছে না, ঠিক আছে? ফর এক্সাম্পল, হরপ্পন স্ক্রিপ্ট রিমেন্স আনডেসিফায়ার্ড, মানে এখনো এর পাঠোদ্ধার করা সম্ভব হচ্ছে না। কি তারা লিখেছে, তারা কোন চিন্তা থেকে তারা লিখেছে, তাদের লেখাটার হরপ্পটার মানেই বা কি, এটা কিন্তু পাঠোদ্ধার করা সম্ভব হচ্ছে না। হরপ্পন সিভিলাইজেশন ইজ রেফারেন্সড ইন মেসোপটেমিয়ান টেক্সট। হরপ্পা সভ্যতার গল্প কোত্থেকে পাই? মেসোপটেমিয়ার সময় মানুষজন যে লিখতো সেটা পাঠোদ্ধার করা গেছে, সেখান থেকে রেফারেন্স পেয়ে হরপ্পা সভ্যতার সম্বন্ধে জানতে পারছি। কিন্তু হরপ্পা সভ্যতার যে লেখাগুলো আছে সেটা নিজেই পড়া যাচ্ছে না। তার মানে এখানকার মানুষজন আরেকটু জটিল করে ভাবতো, কিন্তু এতটাই জটিল যে আজকের দিনে মানুষ পর্যন্ত কোনো এআই এখনো পাঠোদ্ধার করতে পারেনি। সিমিলারলি দ্য ভেদিক সিভিলাইজেশন, যদি আরেকটু পরের সময় চলে আসি ধীরে ধীরে, 1500 to 1600 BC, এই সময় রিলায়েড অন অ্যান ওরাল ট্র্যাডিশন। সেই সময় মানুষজন লিখতই না, তাদের মুখের বচন এত ছিল, মুখে 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 বলে যেত, মুখে বলে যেত ভস্ত, তুমি ভস্ত হয়ে গেলে, ঠিক আছে? তার মানে এই সময় মানুষজন ওরাল ট্র্যাডিশন, মুখ চালাতো খুব, এবং পরের জেনারেশন কানে শুনতো খুব। মুখ আর কানের ব্যবহার বেশি ছিল, ওরাল ট্র্যাডিশন ছিল।
প্রিজার্ভিং নলেজ উইদাউট রিটেন টেক্সট, গুরু যা বলছে ছাত্র বা শিষ্য বা শিষ্যা তা কানে শুনছে, শুনেই মনে রাখতো। তাহলে কতখানি মনোসংযোগ ছিল ভাবো। তোমাদেরকে যে গল্প বলছি আদৌ শুনছো কিনা আমি জানি না, তাই একবার টুকুস করে স্ক্রল করে চলে যাবে। এখন তো 10 সেকেন্ডে যাচাই করে নেওয়া হয় কে ভালো কে মন্দ, ঠিক আছে। এই যে যুগ যেখানে মনোসংযোগ অভাব, কোনটা কাজে লাগবে কোনো কাজে লাগবে না বুঝতে পারি না, কি করব স্যার জানি না, 5 বছর পরে কি করবি জানি না, এই যে অমনোযোগিতা, সেটা কিন্তু সেই সময় ভাবো কতখানি মনোসংযোগ ছিল, যেখানে লেখা ব্যবহার ছিল না, শুধু বলতো আর কানে শুনতো। হিস্ট্রি বিগিনস উইথ অ্যাডভেন্ট অফ রাইটিং, ইতিহাস আসলে শুরুই হচ্ছে লেখা চর্চার মাধ্যমে। ইট ইনভলভস দ্য স্টাডি অফ পাস্ট ইভেন্টস, যা যা কাণ্ড ঘটে গেছে তাকে নিয়ে পড়াশোনা করা। সোসাইটিজ ইউজিং বোথ রিটেন রেকর্ডস অ্যান্ড আর্কিওলজিক্যাল এভিডেন্স, অর্থাৎ ইতিহাসে শুধুমাত্র যে লেখাটাকেই গ্রাহ্য করা হবে তা হবে না, আর্কিওলজিক্যাল এভিডেন্স, প্রত্নতত্ত্বের যে উপাদানগুলো, ঐতিহাসিক যে উপাদানগুলো আছে সেগুলোকেও ইতিহাসে মানে চর্চা করার উপাদান হিসেবে কার্য করা হয়ে নেওয়া হবে। আর সত্য যেটা বলার বিষয়, প্রপার যখন লেখা পাচ্ছি সেখান থেকে তার গল্প ডাইরেক্ট জানতে পারছি, আন্দাজ করা গল্পটা অনেকটা পরিমাণ কমে যাচ্ছে। তাই কোনো কিছু আন্দাজ করতে হচ্ছে বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষার পর, অ্যাকচুয়াল কি তারা কি লিখেছেন জানতে পারছি না, সেখানে কোনো একটা আন্দাজের পোর্শন চলে আসছে। অর্থাৎ প্রিহিস্ট্রিক পোর্শনে কিন্তু পুরোপুরি অনুমান সাপেক্ষে সমস্ত ধারণা করে নেওয়া হয়, পরীক্ষা নিরীক্ষার মারফত অবশ্য, কিন্তু কোনো রিটেন টেক্সট নেই। হরপ্পান সভ্যতাতে যেগুলো আছে সেগুলো কোনোটা রিটেন টেক্সট নয়, যেগুলো আছে সেগুলো পাঠোদ্ধার করাই যায়নি। মেসোপটেমিয়ান লিপির থেকে কিছু কিছু জিনিস আন্দাজ করা যাচ্ছে, আর অন্যান্য উপাদানগুলোর থেকে আমরা আন্দাজ করতে পারছি, মিলিয়ে মিশিয়ে নিয়ে একটা ব্যালেন্স শিট করার চেষ্টা করছি। তো যদি প্রিহিস্ট্রিক পিরিয়ড, প্রিহিস্ট্রিক প্রাক ইতিহাসের গল্পগুলোকে যদি আমরা পড়াশোনা করি, যেটা বলছিলামই, 3টে যুগে ভাগ করা হচ্ছে। একটা ওল্ড স্টোন এজ বা প্রাচীন প্রস্তর যুগ বা প্যালোলিথিক যুগ বলা হয়, যাকে প্যালোলিথিক এজ বলা হয়। 2 লাস্ট বা লেট স্টোন এজ, যাকে মেসোলিথিক এজ বলা হয় বা মধ্যপ্রস্তর যুগ বলা হয়। এবং 3 নিউ স্টোন এজ বা নিওলিথিক এজ বলা হয় বা নব্যপ্রস্তর যুগ বলা হয়। যেটা প্রথমেই বললাম যে প্রি হিস্ট্রিক পিরিয়ডকে আমরা 3টে ভাগে ভাগ করতে পারি। এবার জেনারেলি এই জিনিসগুলো প্রস্তর যুগ স্যার পড়াচ্ছেন, তাহলে এই জিনিসগুলো তো ঢুকছেন না। আমি আজকে উপাদান নিয়ে কথা বলবো, কিন্তু এই প্রতিটা যুগের গল্পগুলোকে ইন ডিটেল, সেখানে কি কি গল্প আছে, কোথায় কি, কারণ এক একটা যুগ একটা সময় আসলো, ভারতবর্ষ এতটা বড় দেশ, তাহলে উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, তার বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম যে উপাদানগুলো রয়েছে সেইগুলোকে নিয়ে ইন ডিটেল চর্চা করতে হবে। কারণ কোশ্চেন ডাইনামিক আসতে পারে, বা যেহেতু সিভিল সার্ভিস পড়ছি সেরকমভাবেই আমরা ডাইনামিকভাবে পড়বো, সুতরাং যাতে কোর জায়গায় জায়গা যায়। তবে এতটাও নয় যেটা কোনো ইরেলিভেন্ট চলে আসবে, তাও নয়, কাজে আসবে এরকম জিনিসই পড়ানো হবে। সুতরাং ডেপথে পড়াশোনা করব, ঠিক? তো আমরা এই জিনিসগুলো পড়বো, প্রত্যেকটা জিনিস ডেপথে। তবে আজকের ক্লাসে নয়, আজকে আমরা বরং উপাদান নিয়ে আলোচনা করি, ঠিক? চলো, যদি আজকে আমরা ইন শর্ট রিভিশন করে নিই, যা দেখে নিই, যে যেটা কালকে বা পরের দিনকে আমরা পড়বো, যে যে জিনিসগুলো, ভাই প্যালোলিথিক এজ কি জিনিস, ছোটবেলার জিনিসগুলো এক ঝলক দেখে নিই, তারপরের দিন আমরা তো ডিটেলে আলোচনা করছি। প্যালোলিথিক এজ, এটাকে ওল্ড স্টোন এজ বলে ডাকা হয়। মোটামুটি সময়কাল 2.5 মিলিয়ন থেকে 10,000 ইয়ার্স এগোতে শুরু হয়েছিল, এবং এই সময় তোমার প্রাচীন পাথরের, যেন বড় বড় পাথরের যে অস্ত্রশস্ত্র ব্যবহার করা হতো, ঠিক আছে। নোম্যাডিক ওয়ে অফ লাইফ ছিল, মানে একটা যাযাবর শ্রেণীর মানুষজন তারা এই ধরনের জীবনযাত্রা করতো, এক জায়গা থেকে এক জায়গায় তারা ঘুরে বেড়াতো। And the development of this early human survival strategies and adaptation to the environment, পরিবেশ পাল্টাচ্ছে, গরম থেকে ঠান্ডা হচ্ছে ধীরে ধীরে, সেই জন্য আস্তে আস্তে পরিবেশ পাল্টাচ্ছে বলে মানুষেরও তারা কিন্তু অভিযোজন প্রক্রিয়া ধীরে ধীরে পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়াও পাল্টে যাচ্ছে। এই সময় গল্পগুলো দেখতে পাচ্ছি, মানে গুহার জীবন, গাছপালার জীবন, এইগুলোকে আমরা ডিটেলে পড়বো আরো, ঠিক? এটা কেন ইন শর্ট এটা রিভাইজ করে নিচ্ছি। মেসোলিথিক পিরিয়ড কি দেখতে পাবো? Is also known as late stone age, এবং this period is followed at Paleolithic age and marked by use as advanced and refined tools. ধীরে ধীরে মানুষের একটু বুদ্ধি হচ্ছে এবং অস্ত্রগুলো ধারালো হচ্ছে। আচ্ছা, আমরা যখন প্যালোলিথিক এজ পরবর্তীকালে পড়বো তখন দেখতে পাবো এর মধ্যে আমরা 3টে লেয়ার দেখতে পাই, আপার, মিডিল অ্যান্ড লোয়ার। তো হোয়াট এভার, এগুলো ডিটেলে পড়বো পরের ক্লাসে।
তো এরপরে মেসোলিথিক পিরিয়ড আসছে, মেসোলিথিক পিরিয়ড হয়ে যাওয়ার পর আসছে নিওলিথিক যুগ, অর্থাৎ এই সময় নিউ স্টোন এজ আসছে, অর্থাৎ নব্যপ্রস্তুর যুগ আসছে তোমার 10,000 সময় থেকে 10,000 বছর থেকে 4,500 বছরের মধ্যে। ঠিক আছে, এই সময় মানুষজন চাষবাস আবিষ্কার করছে, প্রাণীকে পোষ মানাতে পারছে। ঠিক আছে, এবং তারা পার্মানেন্ট সেটেলমেন্ট করছে, মানে স্থায়ী বসবাস হচ্ছে কোন জায়গায় তারা থাকবো। এবং ধীরে ধীরে যখন তারা এক জায়গায় থাকছে, জায়গায় জড়ো হয়ে বসবাস করছে, দেখো একটা কমিউনিটি লাইফ তৈরি হয়ে যাচ্ছে। পশু পালন করা শিখছে, এক জায়গায় ঘর বানাচ্ছে, স্থায়ী বসবাস করছে, অর্থাৎ এইগুলোর জন্য টেকনোলজি ডেভেলপ হয়ে যাচ্ছে। আজকের যে সভ্যতা তার বিকাশ বলতে পারো এই সময় থেকে শুরু হয়ে যাচ্ছে ধীরে ধীরে। তো এইগুলোর ডিটেল যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, ডিটেল এভিডেন্স যেগুলো আছে, কোন জায়গায় কি কি পাই, এটা কিন্তু পরের দিনকে আমরা ডিটেলে পড়বো ধরে ধরে। আপার, মিডিল, লোয়ার প্যালিওলিথিক যুগ পড়বো, মেসোলিথিক যুগ পড়বো, নিওলিথিক যুগ পড়বো। আজকে যেটা বলছিলাম উপাদান নিয়ে আলোচনা করো, সেই উপাদান নিয়ে আলোচনা করবো। কি স্যার আলোচনাটা? অ্যানশিয়েন্ট হিস্ট্রি অফ ইন্ডিয়া, প্রাচীন ভারতের যখন ইতিহাস নিয়ে আলোচনা করতে যাব, ওভারঅল প্রাচীন ভারতের ইতিহাস নিয়ে আলোচনা করবো, তো বিস্তর তথ্য পাওয়া যায়। হয় কোনো লিপি পাচ্ছি, নয় কোনো মুদ্রা পাচ্ছি, অথবা কোনো রকমভাবে শিলালিপি পাচ্ছি, অথবা কোনো রকমভাবে বইপত্র পাওয়া যাচ্ছে, অথবা বিদেশের কোনো লোকজন এসছে তারা বর্ণনা করে দিয়ে গেছেন। এই সমস্ত কিছু নিয়ে বিশাল বড় কিন্তু নোট হয়। সেই নোটগুলো তোমাদের টেলিগ্রাম গ্রুপে আমি দিয়ে দেবো বাবা, চিন্তা করো না। ধীরে 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 সমস্ত কিছু পেয়ে যাচ্ছ এবং পেয়ে মানে যাও তোমরা, জানোই তোমরা যারা যারা টেলিগ্রাম গ্রুপে আছো। যেটা বলছিলাম, এই কনসেপ্টটা বরং নেই যে কি কাণ্ড। ইন শর্ট, আর্কিওলজিক্যাল প্রত্নতাত্ত্বিক উপাদানের উপর নির্ভর করতে হয় আমাদেরকে। নিউম্যাথমেটিক্স কিংবা এপিগ্রাফিক, লিটারেরি কিংবা ফরেন অ্যাকাউন্টস, এগুলোর উপর ডিপেন্ড করতে হয়। কি জিনিস স্যার? সহজে যদি বলার চেষ্টা করি, উপাদান। প্রথমত যে যে উপাদানগুলো আমরা পাচ্ছি প্রত্নতাত্ত্বিক, সেই উপাদানগুলোকে আমরা রেডিও কার্বন ডেটিং এরকম নানা রকম পরীক্ষা নিরীক্ষার মারফত সেই যে জিনিসটাকে আমরা মাটি খুঁড়ে পেয়েছি, ঐতিহাসিকরা পাচ্ছেন, প্রত্নতাত্ত্বিকরা পাচ্ছেন, তার বয়স নির্ধারণ করতে পারছি সেটা কোন সময়কার জিনিস, তাকে আমরা রেডিও কার্বন ডেটিং বলছি। দক্ষিণ ভারতের বিশালাকৃতির প্রস্তর মন্দির, কিংবা পূর্ব ভারতের ইটের মঠ, কিংবা ঢিপি, কিংবা মেগালিথিক, বা দক্ষিণ ভারতের যে উল্লম্ব বা অনুভূমিক, মানে একদম যে মানে ভার্টিক্যাল যে মাটি খোঁড়াখুড়ি হয়েছিল, সেই সময়কাল থেকে কিন্তু আমরা নানা রকমের বয়সকাল বা জিনিসপত্রের ইতিহাস খুঁজে নেওয়ার চেষ্টা করতে পারি। ঠিক আছে, উপাদান নির্ভরভাবে। আমরা যদি পার্টিকুলার চলে আসি, যে এই যে কখনো কখনো মাটি যে খুঁড়া হয়, মাটি যখন খুঁড়ছে কখনো কখনো মাটি কাটা হচ্ছে হরাইজন্টাল লাইনে, কখনো কখনো মাটি কাটা হচ্ছে ভার্টিক্যাল লাইনে। তো কোনটা কি হিসাবে কি রকম মাটি কাটা হচ্ছে, দেখো এটাও কিন্তু একটা জিনিস, যে যখন প্রত্নতাত্ত্বিকবিদরা মাটি খনন করেন এবং সে খননের প্রক্রিয়াতে যে রকমভাবে জিনিসপত্র উদ্ধার হয়, কখনো লম্বালম্বিভাবে হয় ভার্টিক্যালি, কখনো আড়াআড়িভাবে হয় হরাইজন্টালি, সেখানে আমরা সময়কাল কি পেয়ে থাকি বা কিভাবে পেয়ে থাকি জেনে নাও। যদি আমরা ভার্টিক্যালি এক্সকাভেশন করে থাকি, অর্থাৎ লম্বালম্বিভাবে মাটি খুঁড়ে ফেলি, তাহলে কি পাবো স্যার? প্রোভাইডস ক্রোনোলজিক্যাল সিকোয়েন্স অফ মেটেরিয়াল কালচার। তো সেই যে জিনিসটা ছিল, সেই বস্তুটা যেটা পাওয়া গেছে, সেটা কোন সময় মানে ধরো তুমি ক্লাস 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা তুমি দিচ্ছ, তাহলে তোমার চাপা পড়ছে বইয়ের লিস্ট। তোমার যদি বাড়িতে একটা বইয়ের র্যাক থাকে, তাহলে একদম তলার থেকে তুমি বইগুলোকে রাখছো, পরপর সাজিয়ে রাখছো তুমি। এইখানে পরপর যদি আসি, ভার্টিক্যাল লাইনে যদি গল্প আসি, সেখানে একটা ক্রোনোলজি পাবো, তারপরে কোনটা হয়েছে। আর যদি হরাইজন্টাল এক্সকাভেশন করা হয়, অর্থাৎ অনুভূমিকভাবে যদি এক্সকাভেশন করা হয়, মাটি খোঁড়া হয়, তখন কি দেখতে পাই আমরা? গিভস কমপ্লিট আইডিয়া অফ পার্টিকুলার কালচার। লেয়ারে লেয়ারে, ধরো তুমি একটা বইয়ের তাক বানিয়েছো, ধরো তুমি একটা বইয়ের তাক রয়েছে যেখানে তোমার অনেকগুলো খোপ রাখা আছে। ঠিক আছে, ধরে নাও এটা হচ্ছে ইতিহাস, এটা হচ্ছে ভূগোল, এটা হচ্ছে পলিটি, এটা হচ্ছে ধরো ইকোনমি, সেই রিলেটেড বইপত্র তোমার রয়েছে। এবার ধরে নাও তুমি পরপর লম্বভাবে কাটছো, তাহলে দেখা গেল এটা 1, 2, 3, 4, 5, 6 এরপর 9, 10 তুমি চলে যাচ্ছ। তার মানে এই প্রতিটা ক্লাসে তোমার কি হয়েছে, তারপরে কি আছে সেটা তুমি দেখতে পাচ্ছ।
আবার তুমি যদি লম্বি আসো, তুমি সাবজেক্ট, পার্টিকুলার সাবজেক্টে তুমি বইপত্র পেয়ে যাচ্ছ। ঠিক একই রকম ভাবে কি বলতে চাইছি আমরা, বলতে চাইছি এটাই যে যদি তুমি আড়াআড়ি কাটো, হরাইজন্টালি তুমি এক্সকারশন করো, তাহলে তুমি পাচ্ছ এটা পার্টিকুলার কালচার সম্বন্ধে তার টোটাল আইডিয়া পেয়ে যাচ্ছ। আর জমালমি ভাটলে তুমি কি পাচ্ছ, পরপর ক্রোনোলজি, সময়কাল, কালক্রম সম্বন্ধে তোমার সম্বন্ধে ধারণা ক্লিয়ার হচ্ছে। উল্লম্ব খনন, ভার্টিক্যাল এক্সকাভেশন এবং অনুভূমিক খনন অর্থাৎ হরাইজন্টাল এক্সকাভেশনে কিন্তু কি কারণে করা হয়, কিভাবে করা হয় তার ধারণা পরিষ্কার হয়ে যাচ্ছে। ঠিক এরপরে স্যার কি দেখব, এরপরে একটা গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে কয়েন বা মুদ্রা। কোন সময়কার মুদ্রা? এই মুদ্রার জন্য যে পড়াশোনা করা হয়, যারা মুদ্রাকে নিয়ে পড়াশোনা করছেন, কোন সময়কার মুদ্রা, এখানকার উপাদান কি ছিল, কি রকম রাজনীতি ছিল, মানে মুদ্রা নিয়ে ডিটেল যে পড়াশোনা করে, চর্চা করে, তাকে স্যার বলা হয় নিউমিসম্যাটিক্স। এটা সিম্পল কোশ্চেন একটা আসে স্ট্রেট কাট লাইনে। মুদ্রা বিদ্যাকে, মুদ্রা নিয়ে পড়াশোনাকে কি বলা হয়? নিউমিসম্যাটিক্স। একদম ওয়ান লাইনার কোশ্চেন থাকে, ডিরেক্ট কোশ্চেন। এবার coins excavated and collected from the surface and cataloged in the various museums throughout the country and outside. তুমি দেখবে যখন পুজো আচ্ছা হয়, বিশেষ করে হিন্দু ধর্মের ক্ষেত্রে, তুমি দেখবে বিশেষ করে যখন নদীর ওপর দিয়ে কোনো ব্রিজ থাকে, এবার ট্রেনের থেকে বা বাসের থেকে ওই কয়েন ছড়ে, 1 টাকা 2 টাকা কয়েন ছড়ে, ঈশ্বরের নামে ঠাকুরকে দিয়ে দিল, গঙ্গাতে টাকা করে দিয়ে দিল। আর তলায় দেখবে বেশ কিছু লোক থাকে চুম্বক নিয়ে, ম্যাগনেট নিয়ে ওই ছোটো ছোটো টাকাগুলো করে তুলে নেয়। অর্থাৎ দেখবে ওই টাকাগুলো যখন আসে, দীর্ঘদিন যদি পড়ে থাকে, তাহলে দেখবে পলি যেমন জমে ওই সারফেস রিজিয়ানে, একদম মাটির তলার দিকটাতে পরপর পরপর এক ছাঁক পড়ে থাকে। এরকমভাবেই যদি কয়েনগুলোকে খনন করা হয়, তোলা হয়, তাহলে দেখা যাবে ভূপৃষ্ঠ বরাবর এই কয়েনগুলো থাকে। এবং পরবর্তীকালে এই কয়েন নিয়ে যারা চর্চা করেন, তারা কি করেন, দেশের বিভিন্ন মিউজিয়ামে রাখেন, বিদেশেও কয়েনগুলো থাকে, এবং সেখান থেকে এই নিউমেটিক্সটা যারা যারা চর্চা করছেন, তারা তথ্য দিয়ে ইতিহাসে আরও এভিডেন্স হিসাবে আরও তথ্য সম্পদ তাদের তথ্যগুলোকে দিয়ে, ইনফরমেশনগুলো গিয়ে ইতিহাস আমরা জানতে সাহায্য করেন তারা। নেক্সট, নট মেনি সিম্বলস ইউজড ইন আর্লিয়েস্ট কয়েন্স। প্রথম দিকের যে কয়েন তুমি দেখো, প্রথম দিককার যদি কয়েনগুলো চর্চা করা যায়, আর্লিয়েস্ট কয়েন যদি দেখা যায়, শুরুর দিকের কয়েন, সেখানে খুব বেশি কিন্তু সিম্বলাইজ থাকতো না। যেমন আজকের ভারতবর্ষের যদি তুমি কয়েন দেখো, সেখানে আজকে নানা রকমের সিম্বল থাকে। ভারতবর্ষের যে এমব্লেম সেটা তো থাকেই, তাছাড়াও কিন্তু অনেক রকম সিম্বল থাকে, থাকে না? ঠিক একই রকমভাবে শুরুর দিকের এই যে দেখো, এই যে ছবিটা তোমাকে দেখাচ্ছি, এই ছবিতে দেখো কিছু না কিছু সিম্বলাইজ করা আছে। শুরুর দিকের কয়েনে কিন্তু এরকম সিম্বলাইজেশন থাকতো না, প্রতিচ্ছবি থাকতো না শুরুর দিককার জিনিসে, কারণ তখন তো হাত পাকেনি, আস্তে আস্তে হাত পাকছে, স্ট্যাম্প আসবে কোত্থেকে? নেমস অফ দ্য কিংস অর ইস্যুয়ার, মানে যারা বানাচ্ছে, গিল্ডস অর মার্চেন্টস, যারা ব্যবসায়ী, যারা কয়েন তৈরি করছে, গডস অর ডেটস আর মেনশনড ইন দ্য কয়েন্স ফ্রম দ্য লেটার পিরিয়ড। পরবর্তীকালের কয়েনগুলোতে কিন্তু ধীরে ধীরে কোন শাসকের আমলে বানানো হয়েছে, বা কোন ব্যক্তি বানাচ্ছেন মুদ্রাটা, কিংবা ঈশ্বর, যে রাজা যে ঈশ্বরের উপাসক ছিল, তাদের নাম, সেই ঈশ্বরের ছবি তারা সিম্বলাইজ করে দিচ্ছে, বা অনেক সময় ডেটাও পাওয়া যাচ্ছে। এটা পরবর্তীকালে পাওয়া যাচ্ছে, লেটার পিরিয়ডে পাওয়া যাচ্ছে, কিন্তু প্রথম দিকে কিন্তু কোনো রকম সিম্বলাইজেশন পাওয়া যায়নি। লোকাল অ্যান্ড ক্রস বর্ডার ট্রানজাকশনস দ্যাট ইউজড দিস কয়েন্স টেল আস অ্যাবাউট ভেরিয়াস রুলিং ডাইনাস্টিক্স অ্যান্ড এক্সটেন্ট অফ দেয়ার রুল। বিভিন্ন এলাকা ভিত্তিক বিভিন্ন রকমের এই মুদ্রাগুলো পাওয়ার মারফত বুঝতে পারা যাচ্ছে যে বিভিন্ন এলাকায় বিভিন্ন রাজারা ছিল। অর্থাৎ আজকে যেমন ভারতবর্ষে তুমি যদি দেখো, তাহলে তুমি দেখবে ভারতবর্ষের মুদ্রা গোটা ভারতবর্ষ জুড়েই পাওয়া যায়। আজকে কিন্তু কয়েন দেখে বুঝতে পারবো না যেটা তামিলনাড়ুর কয়েন, নাকি গুজরাটের কয়েন, নাকি পশ্চিমবাংলার কয়েন। বুঝতে পারবো আজকে যদি কয়েন দেখি, আজকে বুঝতে পারবো না, কিন্তু কারণ আমরা গোটা ইন্ডিয়াকেই রিপ্রেজেন্ট করছি। কিন্তু যদি তুমি যদি চলে যাও বাংলাদেশের কয়েনে, বা তুমি চলে যাও আজকে ভুটানের কয়েনে, তাহলে সেক্ষেত্রে কি চলে আসবে? ইন্ডিয়ার কয়েন আর ভুটানের কয়েন নিশ্চয়ই সেম দেখতে হবে না, বাংলাদেশের কয়েন নিশ্চয়ই সেম দেখতে হবে না। ধাতু হোক, মেটেরিয়ালিস্টিক কোয়ালিটি হোক, কিংবা তার মানে সাইজ হোক, শেপ হোক, নিশ্চয়ই এক হবে না।
এরকমভাবে আগেকার দিনে ভারতবর্ষের যে এরিয়া ছিল সেখানে বিভিন্ন এলাকাতে যে যে কয়েনগুলো পাওয়া গেছে তার সাইজ, শেপ কিংবা মেটেরিয়ালিস্টিক জিনিস ভিন্ন ভিন্ন ছিল, ভিন্ন ভিন্ন সিম্বলাইজেশন পাওয়া গেছে। সেখান থেকে আন্দাজ করা যাচ্ছে যে এই এলাকাতে এক ধরনের কয়েন পাওয়া গেছে, এই এলাকাতে এক ধরনের কয়েন পাওয়া গেছে। তার মানে এখানে রাজা নিশ্চয় আলাদা আলাদা ছিল। রাজনৈতিক চিন্তাভাবনা বা তার ইতিহাস সম্বন্ধে ধারণা করতে পারছি আমরা যখন এলাকা ভিত্তিক কয়েনকে নিয়ে চর্চা করা শুরু করছি। মেটাল অ্যান্ড নাম্বারস অফ দিয়া কয়েন্স ইন্ডিকেটস দ্য লেভেল অফ ট্রেডস। যে পরিমাণে মেটাল থাকবে, যে পরিমাণে কয়েনের পরিমাণ পাওয়া যাবে কোনো কোনো জায়গায়, সেটা বুঝতে হবে সেটা বাণিজ্য কেন্দ্র ছিল। ব্যবসা কীরকমভাবে হতো, কোন লেভেলে ব্যবসা হতো এটা আন্দাজ করতে পারছি কি ধাতুর ব্যবহার এবং কয়েনের সংখ্যার ওপর। কমার্স অ্যান্ড ওয়েলথ ইন আ কিংডম, একটা রাজত্বে, একটা সাম্রাজ্যে কীরকম ব্যবসা ছিল। রাজা তার তো ভান্ডারে কয়েন থাকবেই, কিন্তু ব্যবসা যদি টাকা যদি সার্কুলেট না করে তাহলে বুঝতে পারি ইকোনমি জেনারেট হয়নি। ইকোনমি জেনারেট হতো আগেকার দিনে কীরকমভাবে, ব্যবসার মারফতে, কমার্সের মারফত। অর্থাৎ ব্যবসা কীভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেটা বুঝতে পারতাম আমরা তার মেটাল বা ধাতুর গুণাবলী এবং নাম্বারের ওপর। Only a few coins belonging to the post-Gupta times indicates the decline of trade and commerce in that period. কিছু কিছু পরবর্তী গুপ্ত যুগের সময় কিছু কিছু কয়েন পরিষ্কার করে মানে দেখিয়ে দিচ্ছে বা বুঝিয়ে দিচ্ছে যে এই যুগে পরবর্তীকালে গুপ্ত যুগ যখন শেষ হয়ে আসছে সেই সময় ব্যবসারও যে গল্প শেষ হয়ে, বাণিজ্য শেষ হয়ে যাচ্ছে কিংবা মানে যে কোনো ট্রেড কমার্স সব শেষ হয়ে যাচ্ছে, ব্যবসাটা যে শেষ হয়ে যাচ্ছে এটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে যখন কয়েনও অবস্থা খারাপ হয়ে আসছে। এটা যেমন স্পেশাল একদম ইন্ডিকেশন দিচ্ছে। তার মানে ঐতিহাসিক উপাদান হিসাবে কয়েনের কি গুরুত্ব এটাও ক্লিয়ার হয়ে গেল। আবার ঐতিহাসিক উপাদান হিসাবে যে খনন, এক্সক্যাভেশনের যে কি গুরুত্ব, এই দুটো পয়েন্ট কিন্তু ক্লিয়ার হয়ে গেল। তাহলে যারা প্রত্নতত্ত্ববিদ মাটি তারা কিভাবে খুঁড়ছেন, অনুভূমিকভাবে নাকি লম্বালম্বিভাবে, এইটা কিন্তু তার খননের ওপর কি কি জিনিস পাচ্ছি আমরা, কখনো কালাক্রমিক পাচ্ছি, কখনো আমরা সংস্কৃতির ধারণা পাচ্ছি, এটা যেমন ক্লিয়ার হচ্ছে। তারপরে একটা গুরুত্বপূর্ণ এভিডেন্স, একটা পার্টিকুলার সোর্স আমাদের ঐতিহাসিক উপাদান হিসাবে। ঠিক এরকমভাবে মুদ্রাও কিন্তু একটা ইম্পর্টেন্ট সোর্স ইতিহাস চর্চা করার জন্য। এরপর যদি আমরা একটু এগিয়ে যাই তাহলে সে জানতে পারবো ইনস্ক্রিপশন, শিলালিপি। ছোটবেলাতে যখন আমরা ইতিহাস পড়ে আসছি তখন দেখেছি এর শিলালিপি, ওর শিলালিপি, অশোকের শিলালিপি, নানা রকম শিলালিপি পাচ্ছি। শিলালিপিও কিন্তু ঐতিহাসিক চর্চা করার জন্য গুরুত্বপূর্ণ ইনস্ক্রিপশন বা গুরুত্বপূর্ণ কি বলবো এভিডেন্স। কি রকম জিনিস পড়াশোনার চেষ্টা করি। এপিগ্রাফি ইজ দ্য স্টাডি অফ ইনস্ক্রিপশন। শিলালিপি নিয়ে পড়াশোনাগুলোকে কি বলা হয়, এপিগ্রাফি বলা হয়। এটা মনে রাখো, ডিরেক্ট কোশ্চেন দেয়। মুদ্রা নিয়ে চর্চা করার বিষয়কে কি স্যার কি বলা হয়, নিউমিসমেটিক্স। আগেই বললাম বাবা, পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। মুদ্রা নিয়ে পড়াশোনাকে বলা হয় নিউমিসমেটিক্স, আর ইনস্ক্রিপশন নিয়ে পড়াশোনাগুলোকে কি বলা হয়, এপিগ্রাফি। আবার আরেকটা ওয়ার্ড আছে সেটাকে বলা হচ্ছে প্যালিওগ্রাফি। এটা কি জিনিস, স্টাডি অফ ওল্ড রাইটিংস, স্টাডি অফ ওল্ড রাইটিংস অন ইনস্ক্রিপশন অ্যান্ড আদার রেকর্ডস। যে কোনো রকম হাতের লেখা নিয়ে পড়াশোনা করা কিংবা কোনো একটা শিলালিপির মধ্যে যে যে লেখাগুলো আছে এই লেখাগুলোর পাঠোদ্ধার করাকে বলা হয় প্যালিওগ্রাফি। মন্দিরের দেয়ালগুলোতে কিংবা মুদ্রারেতে কিংবা শিলালিপির মধ্যে যে যে প্রাচীন লেখা লিপিগুলো থাকে সেই লিপিগুলোকে উদ্ধার করার জন্য যে পড়াশোনা চর্চা তাকে বলা হয় প্যালিওগ্রাফি। আর যদি শিলালিপিগুলোকেই পড়াশোনা করতে তাকে বলা হয় এপিগ্রাফি। তাহলে এপিগ্রাফির বলতে পারো একটা পার্টিকুলার লিপি নিয়ে পড়াশোনাগুলোকে বলা হয় প্যালিওগ্রাফি। তো টেম্পেলের গায়ে কিংবা ইটের ওপর বা বিভিন্ন রকম ইমেজের ওপর, বিভিন্ন রকম রক সিস্টেম বা পিলারের ওপর খোদাই করে করে যেগুলো লেখা থাকতো সেগুলো চর্চাগুলোকে বলা হয় প্যালিওগ্রাফি। এগুলো বেসিক জিনিস। তার মানে স্যার এখান থেকে যে যে লেখাগুলো আছে এই লেখাগুলো থেকেও কিন্তু আমরা ইতিহাস জানতে পারছি। যেমন আর্লিয়েস্ট ইন প্রাকৃত ভাষায় লেখা হতো, প্রায় 300 খ্রিস্টপূর্বের সময় প্রাকৃত ল্যাঙ্গুয়েজ ছিল। পরবর্তীতে দেখতে পাই আমরা সংস্কৃত ভাষার উৎপত্তি হচ্ছে। ফার্দার যদি আমরা আরও একটা আলোচনা করে দেয় তখন দেখবো অঞ্চল ভেদে ভাষার তারতম্য চলে আসছে, রিজিওনাল ল্যাঙ্গুয়েজের ইভলিউশন আসছে। তার মানে দেখো মানুষ বিবর্তিত হচ্ছে ধীরে ধীরে। প্রথম দিকে কিন্তু প্রাকৃত ছিল, পরে সংস্কৃত ঢুকছে,
পরে আস্তে আস্তে অঞ্চল ভেদে আরো ল্যাঙ্গুয়েজ তৈরি হচ্ছে। এখান থেকে খুব সিম্পল কোশ্চেন দেয়, ভারতের সব থেকে পুরনো ভাষাটা কোন? ভারত সভ্যতার সব থেকে পুরোনোতম ভাষাটা হচ্ছে অ্যানশিয়েন্ট। তারপরে হচ্ছে তারও আগে কি আসছে, তারও আগে যদি বলা যায় সংস্কৃতেরও আগে আদি ভারতবর্ষ যেটা হচ্ছে তামিল, দ্রাবিড় ভাষার মধ্যে তামিল সব থেকে। ঠিক আছে, এই জিনিসগুলো চর্চা করা হচ্ছে। লেখা হচ্ছে প্যালিওগ্রাফি, আর পুরো ইনস্ক্রিপশন হচ্ছে এপিগ্রাফি, আর মুদ্রা হয়ে গেলে নিউমিসমেটিক্স। এছাড়া কি জানতে পারছি, পিক্টোগ্রাফিক হরপ্পান ইনস্ক্রিপশন। হরপ্পার যুগে শিলালিপি ছিল, সেটা ছবিওয়ালা ছিল, সেখানে কোনো লিপি ছিল না, পিক্টোগ্রাফিক শিলালিপি ছিল, আর ইয়েট টু বি ডিসিফার্ড। ঠিক আছে, পুরোটা ছবির যে গল্পগুলো কি বলতেছে সেটাও কিন্তু পুরোপুরি বোঝা যাচ্ছে না। তার মানে হরপ্পার সময়কার যে শিলালিপি কোনো সম্পূর্ণ পাঠোদ্ধার করা যায়নি। ঠিক আছে, আরো ওরা গেলে হয়তো হরপ্পার সম্বন্ধে ভারতবর্ষ কতখানি এগিয়ে ছিল, আমরা কতখানি এগিয়ে ছিলাম, আমাদের পূর্বপুরুষ কতখানি এগিয়ে ছিল, সেটা আরও হয়তো জানা যাবে, বাট এখনো অনুসন্ধান করা যায়নি। সাউথ ইন্ডিয়াতে ইনস্ক্রিপশনস অন টেম্পল ওয়াল, এই ধরনের ইনস্ক্রিপশন সাউথ ইন্ডিয়াতে দেয়ালে দেয়ালে মন্দিরে দেয়ালে করা আছে। ইনস্ক্রিপশন কনভেড ভেরিয়াস ইনফরমেশন লাইক রয়্যাল অর্ডার্স অ্যান্ড ডিসিশনস রিগার্ডিং সোশ্যাল, রিলিজিয়াস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যাটার্স। অর্থাৎ এই ধরনের ইনস্ক্রিপশন থেকে যারা শাসক ছিল তাদের রাজত্বের মধ্যে রাজনৈতিক বা প্রশাসনিক কী কী সিদ্ধান্ত নিতেন, বা সামাজিক বা ধার্মিক কী কী সিদ্ধান্ত নিতেন, তার গল্প লুকিয়ে রয়েছে শিলালিপির মাধ্যমে। যেমন কোত্থেকে পাই স্যার? অশোকের শিলালিপি একটা উদাহরণ হতে পারে। অশোকান ইনস্ক্রিপশন যদি পার্টিকুলারলি বলা যায়, স্ক্রিপ্ট ইউজড অ্যাজ ব্রাহ্মী শিলালিপি ব্যবহার করা হয়েছে, খারষ্টি শিলালিপি ব্যবহার করা হয়েছে, গ্রিক অ্যারাবিক শিলালিপি ব্যবহার করা হয়েছে, এবং এর মারফত জানা গেছে ডোনেশন, শাসকরা কীভাবে দান করতেন, ল্যান্ড গ্র্যান্টস মানে জমি কীভাবে দান করতেন, অ্যান্ড দ্য অ্যাচিভমেন্টস অফ দ্য কিংস, রাজারা কীভাবে যুদ্ধ জয় করতো, কী কী যজ্ঞ করেছে, এসব জিনিস জানা যাচ্ছে তারা। যেমন সমুদ্রগুপ্ত আর পুলকেশীর যে গল্প, যুদ্ধের গল্প, এটা আমরা জানতে পারি এই ধরনের শিলালিপি থেকে জানতে পারি। ঠিক আছে, তো রাজারা কোনো যুদ্ধ জয় করলে শিলালিপি খোদাই করে দাঁড় করে দিত, এবং সেখানে উল্লেখ থাকতো, সেখানকার রাজার জয়ের গল্প থাকতো। ঠিক আছে, মানে সেটাও কিন্তু ঐতিহাসিক উপাদান হিসাবে গুরুত্বপূর্ণ একটা জায়গা, যেখান থেকে আমরা ইতিহাস সম্পর্কে শিলালিপি, এই বিভিন্ন রকম যে স্ট্রাকচার যেটা তোমাদের বলছিলাম, যে হরপ্পান পাঠলিপি, যে দেখো পিক্টোগ্রাফিক শিলালিপি, ছবি আলা রয়েছে, এগুলো কিসের ছবি তা এখনো পাঠোদ্ধার করা যায়নি। এর মানে কি? প্রপর তো হরপ নয়, কিন্তু নিশ্চয়ই কোনো মানে ছিল। এই মানেগুলো কি সেটা এখনো উদ্ধার করা যায়নি হরপ্পার সময়। পরবর্তীকালে রাজাবাদশারা যারা ছিলেন, অশোক বা পরবর্তীকালে পুলকেশী কিংবা গুপ্ত যুগে সমুদ্রগুপ্ত, এদের লিপি থেকে কিন্তু সেখানকার শাসকরা কি চেয়েছেন না চেয়েছেন সমস্ত কিছু, যুদ্ধের গল্প, রাজনৈতিক বা প্রশাসনিক তাদের যে যৌক্তিকতা, ঐতিহাসিক যে যৌক্তিকতা, সেগুলো কিন্তু আমরা জানতে পারছি। এরপরে আসছি সাহিত্যের উপাদান, সাহিত্যের উৎস। যেমন বেদ, চারটে যে বেদ, সেটা মূল সোর্স, বেদ থেকে আমরা ইতিহাস জানতে পাচ্ছি। এছাড়া রামায়ণ মহাভারত কিংবা ধর্মর যে সূত্রগুলো রয়েছে, যেমন অভিধন্য পিটক, ত্রিপিটক যাকে বলি, বিভিন্ন রকম জৈন কিংবা বৌদ্ধিজমের যে ধর্মগ্রন্থগুলো রয়েছে, সেগুলো একটা সোর্স জানার জন্য। বিভিন্ন রকম যে পুরাণ মহাকাব্যের গুলো গল্প, এপিক, এটাও তোমার একটা কিন্তু ইম্পর্টেন্ট সোর্স। তার সঙ্গে সঙ্গে রাজাদের, শাসকদের দরবারে এসব গুণীজনরা থাকতেন, সাহিত্যিক কিংবা কোনো কবি, তারা যে জিনিসগুলো লেখালেখি করতেন, নাট্যকার যাই লেখালেখি করতেন, কবি, সঙ্গম সাহিত্য, নাটক ইত্যাদি, কিন্তু সবই সেই যুগের সেই সময়কার ইতিহাসকে আরো বেশি করে চিত্রায়িত করে তোলে। সাহিত্য সমাজের আয়না বলা হয় এই কারণে। ঠিক, এছাড়া প্রাচীন ভারতের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্রানজিশনের বলতে পারো একটা এভিডেন্স যোগায় যে উপাদান, সেটা হচ্ছে অর্থশাস্ত্র, কৌটিল্যের। আজকে ষোড়শ মহাজনপদের গল্প আমরা শুনি, সেখানে রাজারা কি করে ভারতের লোকজন, শাসকরা কিভাবে শাসন ব্যবস্থা করবে, বা সেই সময় মৌর্যরা কি কাণ্ড করেছিল, এই গল্প, এই নিয়ম নীতি, অর্থাৎ পলিটিক্যাল সায়েন্সের, কনস্টিটিউশনের প্রথম ধারণা সেই সময় দিয়ে তো দিচ্ছেন যে রাজার কর্তব্য কি, রাজা রাজ্য পরিচালনা করবে কিভাবে, সেই কৌটিল্য অর্থশাস্ত্রে তাদের পুঙ্খানুপুঙ্খ গল্প দেওয়া আছে।
যারা কনস্টিটিউশন পলিটি নিয়ে পড়াশোনা করেছো, পলিটিক্যাল সায়েন্স নিয়ে অনার্স টনার্স করেছো বা পাসেও পড়েছো, তোমরা নিশ্চয়ই জানো একটা বই হয় যেটা পরীক্ষায় কোশ্চেনও দেয়, স্টেট লাইন কোশ্চেন দেয়। দ্য প্রিন্স কার লেখা? ঠিক আছে, মেকিয়াভেলির লেখা দ্য প্রিন্স। মেকিয়াভেলির লেখা দ্য প্রিন্স, সেইখানে যেমন পলিটি নিয়ে গল্প লেখা আছে, যেজন রাজা তার শাসন ব্যবস্থা পরিচালনা করবে কীভাবে, তার প্রিন্সিপালসগুলো দেওয়া আছে। আমাদের কৌটিল্যের অর্থশাস্ত্র কিন্তু তাই দেওয়া আছে, ঠিক। এবং সেখানে সেখানে যেহেতু রাজা ভান্ডার ছাড়া তো, রাজকোষ ছাড়া তো রাজ্য পরিচালনা করতে পারবে না, স্বাভাবিকভাবে ভান্ডার কীভাবে পরিচালনা করবে, অর্থাৎ ইকোনমির বেসিক কনসেপ্টগুলো সেটা কিন্তু পোর্ট্রে করে দেওয়া আছে। অর্থাৎ অর্থশাস্ত্র, পলিটি এবং ইকোনমির বলতে পারো বেসিক কনসেপ্ট তৎকালীন সময়তেই দেয়া পুঙ্খানুপুঙ্খভাবে, ঠিক আছে। রাজা তার অর্থনীতি, রাজনীতি, প্রশাসন এবং সমাজের সঙ্গে তার যোগাযোগ কীভাবে তিনি মেনটেন করবেন তার গল্প দেওয়া আছে এখানে, ঠিক আছে, অর্থশাস্ত্র কৌটিল্যে। তো এছাড়াও যদি আমরা ঐতিহাসিক উপাদানগুলো চর্চা করি, সেটা হচ্ছে বাইরের দেশ থেকে ভারতবর্ষে যারা যারা এসছেন, বিভিন্ন সময় যারা পর্যটক এসছেন, ঐতিহাসিক এসছেন, কিংবা নানা রকম শিল্পী এসছেন, কিংবা ঐতিহাসিক লোকজন এসছেন, তারা যেসব জিনিসগুলো লিখে গেছেন, কখনো কখনো রাষ্ট্রদূতরা এসছেন, হিস্টোরিয়ান হোক, ডিপ্লোম্যাটস হোক, পিলগ্রিমস হোক, পর্যটক হন, পরিব্রাজক হন, যারাই আসুক, সেটা গ্রিক লোকজন হোক, রোমান লোকজন হোক, চৈনিক লোকজন হোক, যে কোনো লোকজন হোক, তারা চর্চা করার জন্য তারা যে জিনিস এক্সপিরিয়েন্স করেছেন, তাদের যে বর্ণনা, সেই বর্ণনা থেকেও কিন্তু আমরা সেই সময়কার শাসকদের বা রাজনৈতিক বা সমাজ ব্যবস্থার গল্প জানতে পারি। তার মানে ইতিহাস কি স্যার, এত যে ভাঁড় বকলাম, ইতিহাস কি? সেই সময়কার কারেন্ট অ্যাফেয়ার্স। আজকে যে কারেন্ট অ্যাফেয়ার্সটা আমরা পড়ছি, এটা আজকে এই মুহূর্তে হচ্ছে, যেটা খবর হচ্ছে সারা পৃথিবী, ভারতবর্ষ, পশ্চিমবঙ্গ, নানা রকম চারিদিকে, যেটা তুমি হয়তো একটু আগে স্ক্রল করে আসলে ফেসবুক ঘেটে খবরগুলো তুমি জানতে পারছো, সেটা তো কারেন্ট অ্যাফেয়ার্স। যে তুমি এখন ক্লাসটা করছো, ক্লাস ছেড়ে যেই উঠে চলে যাবে তুমি, তখন এটা আবার পাস্ট হয়ে যাবে, ততটা ইতিহাস হয়ে যাবে। তার মানে ইতিহাস কি জিনিস স্যার? এটা হচ্ছে পাস্ট কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্স কি? রিসেন্ট হিস্ট্রি। তুমি যদি এরকম করে মনে রাখার চেষ্টা করো, তার রেলিভেন্স আছে স্যার, জানতে আমাদের হবেই, চর্চা করতে হবে। তুমি দেখবে ট্রেনে, বাসে, কিংবা পাড়ার চায়ের দোকানে, কিংবা আমাদের বাবাদের, কাকাদের দেখো তোমরা, তারা যখন কোনো গল্প নিয়ে আলোচনা করেন, যে কোনো, সেটা ভোট নিয়ে হোক, সেটা ইসরায়েল, গাজার, প্যালেস্তাইন নিয়ে গল্প হোক, বাংলাদেশের মতো ইস্যু হোক, এবার তোমরা ডেসক্রিপটিভ পেপার লিখতে গিয়ে নাকানি চমনি খেয়ে যাও, কী করে স্যার লিখবো না, বুঝতে পারছি না, ঠিক আছে। তাদের কাছে গল্প শোনো, চেষ্টা করো যে বাংলাদেশের গল্পটা একটু বলো দেখি কী করে হয়েছিল। দেখবে তোমার বাবা জেঠুরা মটপট করে বলা শুরু করে, দাদুরা বলা শুরু করে দেবে। 71 সালে তুই জানিস, তুমি জিজ্ঞাসা করো আইলার সময় কি হয়েছিল, পরপর করে বলে। কারণ তারা প্রত্যেকটা দিন পেপার পড়েন, খবর দেখেন, চর্চা করেন। তারা দেখবে সেই সময়কার কি কাণ্ডগুলো হচ্ছে, ঘটনার যে বহমানতা রয়েছে ঘটনাগুলোর, সেই বহমানতা অনুযায়ী তিনি গল্পের ছলে বলে যাচ্ছেন। সে সময় ইতিহাস, রাজনীতি, ইকোনমি কি হচ্ছে না হচ্ছে, সে সময় অপারেশনস হয়েছে সরকারের তরফ থেকে, বলে যাচ্ছে। এই যে প্যাটার্ন, তুমি যে ইতিহাস চর্চা করছো বা পড়াশোনা করবে সিভিল সার্ভিসের জন্য, তার কারণটা কি? তার কারণটা হচ্ছে ওইখান থেকে রেলিভেন্ট পয়েন্টগুলোকে বুঝতে হবে, যে কোনগুলো আমার জন্য লাগবে। কারণ বিং অ্যান অ্যাডমিনিস্ট্রেটর আমি কি কাজ করব? কারণ সরকার চাইছে তুমি রেডি হয়ে আসো, সরকারের দায় নেই তোমাকে ওই শিখিয়ে পড়িয়ে নেবে। সরকার চাই না তুমি চাকরি পাও, সরকার চাই যোগ্য লোক চাকরি পাক, যে আমার সিস্টেমটাকে হ্যান্ডেল করতে জানবে। তুমি যদি ব্যবসা করতে, দোকান খুলতে, তাহলে তুমি কি এমন এমপ্লয়ি রাখতে যাকে তুমি দিয়ে কাজকর্ম শিখিয়ে নেওয়ার পরে কাজ করে দেবে? তোমার তাহলে ব্যবসা কবে এগোবে? তুমি চাইবেই এমন একটা লোককে রাখতে যে তার স্কিল আছে অলরেডি, সে স্মার্টলি তোমার কাজটা হ্যান্ডেল করে নিতে পারবে। তুমি এমন লোকই রাখতে না। সরকারের পরীক্ষা তোমাকে যে চেক অ্যান্ড ব্যালেন্স করা হচ্ছে, ইতিহাস, ভূগোল, পলিটি, ইকোনমিক্স, তুমি পড়েছো হচ্ছে ইঞ্জিনিয়ারিং, তোমাকে বলে দেওয়া হচ্ছে ইতিহাস পড়ো, তোমাকে বলে দেওয়া হচ্ছে পলিটি পড়ো। কেন বলা হচ্ছে? কারণ তুমি যে কাজ করতে আসছো, সেই কাজ করতে গেলে তোমার এই জিনিসগুলো জানা দরকার। এই টপিকটাকে এরকমভাবে ভাবার চেষ্টা করো বাবা। না হলে তুমি ইঞ্জিনিয়ারিং করো, তুমি ওই লাইনে মানে দিগ্গজ হও, তুমি ডাক্তারি করো, তুমি ওই লাইনের দিগ্গজ হও। তোমার মনে হচ্ছে তুমি নাচ করবে, তুমি ওই লাইনের দিগ্গজ হও, ওটাকে নিয়ে চর্চা করো। তোমাকে বড় হতে চর্চা করতে হবে। তুমি যদি নাচ করো, তাহলে নাচটা কীভাবে আসছে, কতগুলো তাল হয়, যা জানবে না, তাহলে প্রকার ভেদ তুমি বুঝবে না, তোমাকে বিট বুঝতে হবে। তুমি যদি গিটারে বাজাও, গিটারে কতগুলো কি কর্ডস এক্সপেনশন তুমি আছে, তুমি সেটা বুঝবে না। তাহলে চর্চা করতে হবে এই জিনিসটাকে নিয়ে, এই একই রকমভাবে চর্চা করতে হবে। তো এই একই রকমভাবে যে ঐতিহাসিক উপাদানগুলো বলছিলাম, একই রকমভাবে ইন্ডিকা মেগাস্থিনিসের লেখা খুব গুরুত্বপূর্ণ টপিক।
এরকমভাবে তোমাদের নোটস দিয়ে দেবো বাবা, প্রচুর লিস্ট হয় যে কার বই থেকে আমরা কি পাচ্ছি, এগুলো তো লিস্ট হয়, সেগুলো পাতি মুখস্থবিদ্যা যেগুলো লাগবে সেগুলো লিস্ট ধরে ধরে দিয়ে দেবো। যেটুকু পশ্চিমবাংলার 1 নম্বর ম্যাগাজিনে যেটুকু এডিটারশিপ করে এসেছি এগুলো লাগবে সেটা নোটস তোমাদের দিয়ে দেবো, চাপ নেই, টেলিগ্রাম গ্রুপ জয়েন করে যাও, ঠিক। এইগুলো আমাদের পড়তে লাগবে। এরপর আমরা আসলেই পড়ব এই যে বলছিলাম প্রাচীন প্রস্তর যুগের গল্প, যেখানে প্যালোলিথিক এজ তাকে 3টে ভাগে ভাগ করা যায় বললাম, আপার, মিডল, লোয়ার, তারপরে মেসোলিথিক এজ, তারপরে নবপ্রস্তর যুগের গল্প। আজকে পড়বো কেন এই ধরনের ইতিহাসগুলো সেটাকে নিয়ে চর্চা করলাম, বা ঐতিহাসিক উপাদানগুলোর গুরুত্ব কি সেটাকে নিয়ে আলোচনা করলাম। প্রথম প্রস্তর যুগের গল্পের ছোট্ট একটা সিনপসিসে, বা সভ্যতার বিকাশ হচ্ছে কি সেটা তার সিনপসিস। পরের দিনের ক্লাসে কিন্তু আমরা কোর কনসেপ্টে ঢুকবো, প্যালোলিথিক এজটাই সেখানে কি কি ফিচার্স ছিল, সেখানকার মানুষজন কি হচ্ছে, প্রকৃতিতে কি পাল্টাচ্ছে, মানে হিউম্যান ইভলিউশনটা অ্যাকচুয়ালি কি হয়েছে এবং বিভিন্ন এলাকা ভিত্তিক কি হয়েছে। আজকে ভীমবেটকার দিকে কি হয়েছে, নাকি সাউথ ইন্ডিয়ার দিকে কি হয়েছে, নাকি নর্থ ইন্ডিয়ার দিকে কি হয়েছে, নাকি ইউপির বোলার ভ্যালিতে কি হয়েছে, এই সমস্ত জিনিসগুলো কিন্তু পুঙ্খানুপুঙ্খ খুঁটিনাটি এভিডেন্স দিয়ে জায়গাগুলোতে কভার করা হবে। সঙ্গে থাকো পরের দিনের ক্লাসের জন্য। পরের দিন ক্লাসে দেখা হচ্ছে। প্রত্যেক সুস্থ থাকো, বেস্ট অফ লাক, আর জোর জবস্তি করে পড়াশোনা করো। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক।